আমাদের আজকের ব্যক্তিত্ব যিনি, তিনি এক আজীবন সংগ্রামী এক নারী। 52 ভাষা আন্দোলন থেকে তার সংগ্রামটি শুরু হয়েছিল। এরপর থেকে পাকিস্তানের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেন। কর্মজীবনে তিনি পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য, স্বাধীন বাংলাদেশের গণপরিষদ সদস্য এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ দর্শক, এই মহিষী নারী আমাদের অনুষ্ঠানের আজকের পর্বের ব্যক্তিত্ব। এই মানুষটি হচ্ছেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট। আমরা জানব কিভাবে একজন মমতাজ বেগম হয়ে উঠলেন সেই গল্প, কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা দর্শকদের দেখিয়ে আসব। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেটের জন্ম 1946 সালের 13 এপ্রিল বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। তার পিতার নাম আব্দুল গনি ভূঁইয়া এবং মাতার নাম জাহানারা খানম। 1961 সালে ঢাকার কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় থেকে প্রবেশিকা পাশ করেন। কুমিল্লা মহিলা কলেজ থেকে 1965 সালে এইচএসসি ও 1967 সালে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে এমএ ও 1978 সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। মমতাজ বেগমের ছাত্র জীবনে রাজনীতিতে হাতেখড়ি হয়। 1965-66 সালে কুমিল্লা মহিলা কলেজ ছাত্রী সংসদের ভিপি এবং ওই বছরই কুমিল্লা জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন। 1967-68 সালে মমতাজ বেগমকে সভাপতি করে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগ শাখা গঠিত হয়। 1968-69 সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হন। 1974 সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক হন। মমতাজ বেগম তার রাজনৈতিক জীবনে 1971 সালে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য এমএনএ, 1972 সালে স্বাধীন বাংলাদেশ গণপরিষদ সদস্য এমসিএ ও 1973 সালে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 1972 সালে স্বাধীন বাংলাদেশের গণপরিষদ সদস্য হিসেবে আমাদের সংবিধান প্রণয়নে ভূমিকা রাখবার বিরল সৌভাগ্য অর্জন করেন তিনি। মমতাজ বেগম মানুষের জন্য, মানবতার জন্য আজীবন সংগ্রামী একজন মানুষ। খুব ছোট্টবেলায় 1952 সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে এই সংগ্রামটি শুরু হয়েছিল। এরপর 58 সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1962 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিল আন্দোলন, 6 দফা 11 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান সহ মুক্তিযুদ্ধে যাওয়ার পূর্ব পর্যন্ত সমস্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ ফজলুল হক মনির নেতৃত্বে পূর্বাঞ্চলীয় বিএলএফ মুজিব বাহিনী পরিচালনা পরিষদের সদস্য ছিলেন।
স্বাধীন বাংলাদেশে আজীবন নারী শিক্ষা বিস্তার এবং নারী উন্নয়নে কাজ করে চলেছেন তিনি। মমতাজ বেগম পেশাগত জীবনে 1970 সালে শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যাপনা শুরু করেন এবং 2004 সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। বর্তমানে আইনজীবী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মমতাজ বেগম তার কাজের স্বীকৃতি হিসেবে 2014 সালে বাংলাদেশ সরকার কর্তৃক বেগম রোকেয়া পদকে ভূষিত হন। এছাড়াও জীবনের বিভিন্ন সময় আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে স্বামী খ্যাতিমান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, 2 ছেলে ও মেয়েকে নিয়ে মমতাজ বেগমের পারিবারিক জীবন। কীর্তিমান নারী হিসেবে তার কর্মের মাঝে এক জহলজলে তারকা হয়ে থাকবেন একজন অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট। আমরা আলাপনটি শুরু করব আপনার পরিবার থেকে, অর্থাৎ যে পরিবারে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে আমাদের বলবেন। আপনার বাবা, মা, ভাই, বোন কারা ছিলেন? আমার বাবা আব্দুল গনি ভূঁইয়া, আমার মা জাহানারা খানম, আর আমার 2টা ছোট ভাই আছে। আমি মা বাবার প্রথম সন্তান। জানতে চাইব আপনার শৈশব কৈশোরের গল্প, আপনার শৈশব কৈশোরের দুরন্তপনার কথা। আমার শৈশবের খুবই সুন্দর। সুন্দর কেমন যে আমার আব্বা নিজে প্রতিষ্ঠিত। যেমন আমার দাদা, ওনারা ছিলেন তাল্লুক ছিল না, তাল্লুক ছিল আর কি তাদেরকে। কসবাই থানার কাছে অনেক ঘর ওঠানো এখানে, তো সেইখানে একটা ঘর নিলেন আমার আব্বা। সেই ঘরে আমরা এসে, আমার মা আমাকে নিয়ে এসে উঠলেন। তা আমি ওখানে ছোটোবেলায় যে ওই 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 ঘরে আমরা মানুষ হয়েছি। আমাদের ছোটোবেলা হলো কি যে আমরা আর খেলাধুলা করতাম, আমরা কমলার সাগরের পার। ওখানে একটা কালী মন্দির আছে, ওখানে অনেক ফলের গাছ ছিল, জামরুল গাছ। আর একটা ছোট্ট ফল আমি আর অনেক খুঁজি, আমি দেখি না, কিন্তু ওরা আনুরি বলতো। এরকম ছোটো ছোটো সাথে সাথে জামের মতো ছোট্ট, এত মিষ্টি। ওই ফলের লোভে আমরা সব ওই কালীবাড়িতে খেলতে যেতাম। নিচে অনেক কালীবাড়ি ওই আনুরি পড়তো, আমরা কুড়ে নিতাম। ওখানে বেশিরভাগ সময় ওই যে ওখানে দুরন্ত ছিলেন কিনা খেলাধুলা? আরে দুরন্ত মানে প্রচন্ড দুরন্ত। গাছে উঠা থেকে আরম্ভ করে কোনো কাজ বাকি নেই। গাছে উঠা, পাখি ছানা নিয়ে এসে পালা, এইসব কাজগুলো আমি সব করতাম। আমি সাঁতার কাটতে পারতাম, আমি সব কিছু করতাম। এই যে নানাভাবে শৈশব কৈশোর কাটছিল, নানান দুরন্তপনায় শৈশব কৈশোর কাটছিল, এই সময়টিতে স্বপ্ন কি ছিল যে বড় হয়ে কি হবেন? আর আমাদের তখন সে চিন্তা ভাবনা তো সেরকম মানসিকতা তৈরি হয়নি। আমার মা বলতেন পড়তে হবে, তো ওই মা পড়াশোনা করাটাই একটা ছিল, যে কী হবো সেটা ভাবার অবকাশ ছিল না। আপনি ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, কিভাবে এই যুক্ততা হয়েছিল? আমার একটা যুক্ত হলো কি যে আমি যে থানার সামনে থাকতাম, তো আমার আব্বা শ্বশুর করতেন সমস্ত খবর। মিটিং মিছিল যখন হতো না, মিটিং সমাজের যখন মিটিং হয়, সমাজের একজন যে বিশিষ্ট ব্যক্তি হিসেবে আমার আব্বাকে ওনারা ডাকতেন, আব্বা যেতেন। আমি ছোট্টবেলা থেকে একদম একদম আব্বার হাত ধরে 5 বছর থেকে তার সঙ্গে আমি এইসব জায়গায় যাই। তো ওই যে আমার বাবা যেতেন বিভিন্ন মিটিং, ওখান থেকে তার হাতে ধরে আমি এই যে সামাজিক কথাবার্তা কাজকর্মে যাওয়ার অনুপ্রেরণা আগাই গেছে, শুরু হয়ে গেছে। 52 ভাষা আন্দোলন থেকে আপনার এই সংগ্রামের জীবনটি শুরু। এরপর থেকে পাকিস্তানের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জি, আমাদের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। একটি রক্ষণশীল মুসলিম সমাজ থেকে কিভাবে সম্ভব হয়েছিল এত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা? এটা সম্ভব হলো আমার মা এবং আমার বাবা। ওনারা অত রক্ষণশীল ছিলেন না। ওনারা বলতেন যে আমার মেয়ে হচ্ছে কিছু মানুষ, সে মানুষের সে বড় হবে, সে যা হতে চায় সে হবে। এই জন্য আমার বাবা আমাকে ওই যে ফজল স্কুলে ভর্তি করালেন, এবং সেখান থেকে আমি ছোটোবেলায়, যেমন ধরেন যখন আমি ক্লাস 4-এ পড়ি, ক্লাস 2-তে যখন পড়ি, তখনই তো ভাষা আন্দোলন হয়। তা আমার চাচাতো ভাইরা আমাদের বাড়িতে পড়াশোনা করতেন। তারা আমার আমার চাচা সব ভাইদের বড় একজন ভাই ছিলেন আব্দুর রউফ। উনি শ্রমিক রাজনীতি করতেন শেখ ফজলুল মনির সাথে তেজগাঁ।
তো উনি ওই তখন ক্লাস 10-এ পড়ে। তখন ভাষা আন্দোলনের সঙ্গে আগের দিন যখন গুলি হলো, পরের দিন সবাই মিছিল করতেছে, আমার এখনো চোখে ভাসে যে ছাত্রদের স্রোত আসতেছে ডাক বাংলো, আমাদের বাড়ির পাশে ওখানে সবাই আসতেছে, আর এদিকে স্রোতের মতো ছাত্ররা আসতেছে। আমার বাবার হাত ধরে, আমি সবসময় হাত দিয়ে দাঁড়িয়েছি গেটের সামনে, আমি তার হাত ছেড়ে দিয়ে দৌড়ে ওনার হাত ধরে চলে গেলাম স্টেশনে ওরা মিছিল নিয়ে গেল, এবং রেল লাইনে শুয়ে পড়লো সবাই, আমি ওদের সঙ্গে শুয়ে পড়লাম। এরপরে সবাইকে কালো বেশ পড়াচ্ছে, আমি অনেকগুলি বেশ বাড়িতে নিয়ে আসলাম, এসে আমাদের এই যে কিষান টিষান যা আছে সবাইকে, কাজের মেয়েদেরকে কালো বেশ পড়া দিল। আপনার তখন মাত্র 6 বছর বয়স। এইরকমই আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের মহান মুক্তিযুদ্ধ। আপনি সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছিলেন। কিভাবে এই যুক্ত হবার সুযোগ হলো এবং উল্লেখযোগ্য কাজ সম্পর্কে জানতে চাইব। মুক্তিযুদ্ধের কাজ তো একটা একদিনের না, একটা উপাখ্যান। তখন এই শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের আন্দোলন থেকে আমি রাজনীতিতে সংশ্লিষ্ট হলাম, এই আন্দোলনে অংশগ্রহণ করলাম। আমরা ইউনিভার্সিটি এসে প্রথম ছাত্রলীগ তৈরি করা শুরু করলাম। আমার এই ছাত্রলীগের সেই মেয়েরাই পরে যখন এই যে ট্রেনিং নেওয়া শুরু করলো, তখন এই যে ফরিদা খানম, সাকি, মমতাজ, ইকু, এই যে বকুল, এরা সব ওখানে যে রাইফেল নিয়ে ট্রেনিং নিল, ছাত্রীদের ট্রেনিং, সত্যিকার রাইফেল নিয়ে এই যে আমাদের এই জিমনেসিয়ামে ট্রেনিং হয়েছে, ওরা সেই ট্রেনিংগুলি নিল। আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন কিন্তু আমার কোনো যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আমি জানি না। তারপরে আমি যখন আমার বাড়ি কসবা সীমান্তে, তো ওখানে গিয়ে যখন পৌঁছলাম তখন অনেক ঘটনা। তো ওখান থেকে যখন আমরা চলে গেলাম, আমার বাবা মা আমার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হইলো, গেল যে তখন আমরা জানি না আমরা কোথায় থাকবো, কী করবো। তারপর চলে গেছি, মনে করছি যে এটি একটা মনে হয়েছে যে আমাদের একটাই লক্ষ্য, দেশটা আমাদের স্বাধীন করতে হবে, যে আমার যেতে হবে। চলে গেলাম। আপনি ছাত্র জীবন থেকেই একজন পুরোদস্তুর রাজনীতিবিদ ছিলেন, যার পথ পরিক্রমায় পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য, স্বাধীন বাংলাদেশের গণপরিষদ সদস্য এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি 1970 সাল থেকে আপনি অধ্যাপনা পেশায় নিযুক্ত হন, কিন্তু 1986 সালে এসে আপনি সরকারি কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এরপর থেকে আপনাকে সরাসরি রাজনীতিতে পাওয়া যায়নি। এই যে এত একটি সমৃদ্ধ রাজনৈতিক ক্যারিয়ার, এই রাজনৈতিক ক্যারিয়ারকে পিছনে ফেলে সরকারি কলেজের অধ্যাপনা পেশাকে বেছে নিলেন কেন? অধ্যাপনা করবো এটা চিন্তা ভাবনা আমার সবসময় ভালো লাগতো, অধ্যাপনাটা। কারণ এই যে আমি ওই যে সাইদুর রহমান সাহেবের কাছ থেকে, তার কাছ থেকে শিখেছি। উনি এত একাত্মভাবে ক্লাস নিতেন যে আমি মুগ্ধ হয়ে শুনতাম। আমি কিন্তু এই ফিলোসফিতেই পড়াশোনা করেছি। আমার প্রিন্সিপাল টিচাররা সবাই আমাকে খুব সহযোগিতা করতেন। আমি সবসময় সব ক্লাস নিতে না পড়লেও আমি গিয়ে রাত্রে গিয়ে ক্লাস নিতাম। নাইটেও ছিল, কায়দ আজম কলেজের নাইট সেকশন শিফট ছিল। নাইট শিফটে আমি তখন তারা বললো যে আপনাকে আমাদের সঙ্গে রাখার জন্য তাহলে নাইট শিফটে আপনার ক্লাস নেন, যেতে করার দরকার নেই। তো পরে আমি নাইট শিফটে গিয়া ক্লাস নিতাম। এইভাবে আমি কন্টিনিউ করছি। আমি রাজনীতি করতে গেলে তো আমাদের এখন, তখনকার দিনে তো আমরা রাজনীতি, আমরা বাড়ির থেকে বাবার কাছে টাকা নিয়ে রাজনীতি করছি। এখনের মতো আমরা তো আর কোনো টাকার পাওয়ার চিন্তা ভাবনা করি নাই। একটা অনিশ্চিত জীবন ছিল, অনিশ্চিত জীবন ছিল। এই জন্য আমি মনে করলাম যে কলেজের টিচার কলেজের মাধ্যমে আমি দেশের সেবা করতে পারবো। এবং প্রাইভেট কলেজ তো সেটা, তখন প্রাইভেট কলেজে মাস্টারি করে তো রাজনীতির সংশ্লিষ্ট থাকা যায়, আমি তাই থাকলামও। এবং এইভাবেই আমি কলেজের কাজ করি আমি থাকলাম। আমার প্রশ্ন যে আপনি রাজনীতিকে বিদায় জানানোর কারণে আমাদের রাজনৈতিক অঙ্গন একজন সৎ, নির্ভীক এবং বলিষ্ঠ রাজনীতিবিদকে পাওয়া থেকে বঞ্চিত হয়েছে কিনা আপনি কি মনে করেন? না, আমি মনে করি না। আমি তো এখন আমি যে আওয়ামী লীগের র্যাঙ্ক এন্ড ফাইলে কোথাও নাই, কিন্তু আমি তো এই যে নেত্রীর সমস্ত কাজ করছি, সমস্ত আওয়ামী লীগের কাজ করতেছি। জাতীয় মহিলা সংস্থা আমাদের যে চেয়ারম্যানরা না, 64 জেলা চেয়ারম্যানের কেউ আওয়ামী লীগের প্রেসিডেন্ট বা সেক্রেটারি, এই মেয়েরা আমরা বাংলার মেয়েদেরকে ক্ষমতায়নের জন্য, আমাদের নেত্রী যে 10টা উদ্যোগ নিয়েছেন উন্নয়নের জন্য, 10টা মধ্যে নারীর ক্ষমতায়ন একটা। এই নারীর ক্ষমতায়নে আমি কাজ করছি। তো এটা কি রাজনৈতিক কাজ হচ্ছে না? আপনি দীর্ঘদিন নারী শিক্ষা বিস্তারে এবং নারী উন্নয়নে কাজ করে চলেছেন। আজকে এই পর্যায়ে এসে
আমাদের নারীর অগ্রগতির অবস্থাটিকে কেমন দেখছেন? আমি তো দেখছি চমৎকার। আমি আমার ছোট্ট বয়সে যখন আমি পড়তে স্কুল পাই রে খুঁজে, এখন আমি যখন গ্রামে যাই না, যখন মেয়েরা সারি সারি বেঁধেছে যায়, এত ভালো লাগে আমার। আমি একদম মুগ্ধ হয়ে এদেরকে দেখি। বিশাল এক কর্মযজ্ঞ। এই যে এদের মা বাবার চিন্তা করতে হয় না, বই কিনবে কি দিয়া। এই যে বছরের প্রথম মাসে, বছরের প্রথম দিনে সবার হাতে নতুন বই চলে গেল, এবং খাতা পেন্সিল কেনার জন্য চিন্তা করতে হয় না, তাদেরকে উপবৃত্তি দেওয়া হয়। আজকে জীবনের এই পর্যায়ে এসে হিসেবের খাতাটি কেমন? কোনো খেদ আছে কিনা, কোনো অপ্রাপ্তি আছে কিনা? আল্লাহর রহমত, আমার কোনো খেদ নেই। আমি পরিপূর্ণ মনে করি। আমি পরিপূর্ণ মনে করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে ন্যাশনাল মেম্বার পার্লামেন্ট বানিয়েছিলেন। তার সুযোগ্য সহধর্মিণী এই বেগম ফজলে মুজিব আমাকে স্নেহ করতেন। তার প্রেরণায় আমি জাতীয় রাজনীতিতে গেছি এবং আমি আসছি। এখনও উনি আমার প্রেরণার উৎস। আমি মনে করি যে আমার মা এবং এই দুই মায়ের জন্য আমি এখন তাদের আদর্শ আমার লালন করে আমি এগিয়ে যাই। আমার মা মনে করতেন মেয়েরা শিক্ষার আলোতে আলোকিত হোক, আর উনি মনে করতেন মেয়েরা সর্বস্তরের নারীরা এগিয়ে যাক এবং বাংলার আনাচে কানাচে নারীর স্পর্শে যেন সোনার বাংলা প্রতিষ্ঠা, এই চিন্তা ছিলেন বেগম ফজলে মুজিবের। তার আদর্শ, তার চিন্তা, আমি মনে করি যে একটা মেয়েকে আমি সহায়তা করলাম মানে সে ফজলে মুজিবের ইচ্ছা পূর্ণ করলাম। আজকে এই পর্যায়ে আসবার পেছনে নিশ্চয়ই অনেক মানুষের অবদান আছে, যাদের অবদানের কথা বলতে চান। আমার মার ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া, আমার বাবা তাকে সহায়তা করছে, নাহলে তো আমি করতে পারতাম না। আমার বাবা যদি আমাকে ফজলে স্কুলে ভর্তি না করাইতেন তাহলে কি আমি যেতে পারতাম? আমার মা কি পাঠাতে পারতো না। কাজে আমি মনে করি সম্মিলিত প্রচেষ্টাই হয় দেশটা। আমার স্বামী শহীদুর রাজা রহমানও ছাত্র জীবন থেকে আমাকে সহায়তা করে আসছেন। এই যে আমি যে ন্যাশনাল মেম্বার হব এগুলির জন্য উনিও আমাকে উৎসাহ দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা কোনো হিসাবের মধ্যেই নাই। উনি এলেন কি অস্তিত্ব। তো উনি দেশের যেমন অস্তিত্ব, তেমন আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আমরা আছি, মুক্তিযোদ্ধা, তারা আদর্শ সৈনিক, আমাদের অস্তিত্ব হলো শেখ মুজিবুর রহমান। আপনার পরিবারের সদস্যদের কথা বলছিলেন, আপনার স্বামীর কথা বলছিলেন, আপনার কন্যা পুত্রের কথা বলছিলেন। তো এই পর্যায়ে আপনার পরিবারের সদস্য যারা, তারা আপনাকে খুব কাছ থেকে দেখেছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম আপনার সম্পর্কে, তারা কি বলেছেন, আমরা সেটি একটু আমাদের দর্শকদের দেখিয়ে আসি। আমার মাকে ঘরে এবং বাইরে সমানভাবেই আমি দেখেছি সব কিছু সামলিয়ে কাজ করতে, এবং সবাই বলে উনি অত্যন্ত সফল, আমরাও দেখি উনি অত্যন্ত সফল। আর ওনার সবচেয়ে সফলতার বিষয়টা এভাবে বলা যেতে পারে যে উনি একজন মুক্তিযোদ্ধা। এত সফল হওয়ার পরেও আমাদেরকে কোনোভাবে সময় দিতে বা সংসারে দেখাশোনা করতে কোনোভাবেই উনি কোনো দিক থেকে পিছিয়ে নেই, সব দিক থেকে সমান তালে এগিয়ে আছেন এবং এগিয়ে যাচ্ছেন, এবং বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করেছেন দেশের বাইরে বিভিন্ন জায়গায়। এবং আমি বলতে পারি যে উনি যেই সময় থেকে শুরু করেছেন সেই সময়ে উনার যে অ্যাক্টিভিটিস, কার্যক্রম ছিল সর্বময় ব্যাপী, সেটা অত্যন্ত আধুনিকতারও পরিচয় দেয়। উনি অত্যন্ত প্রগতিশীল মন মানসিকতারও আমরা বলতে পারি, এবং সাধারণ মানুষের জন্য ওনার যে মমতা, মায়া, এসবই আমাদেরকে গর্বিত করে। আমি আমার মার জন্য গর্বিত। অধ্যাপিকা মমতাজ বেগম, ওনার সঙ্গে 60-এর দশকে পরিচয়, দীর্ঘ সময় পথ চলা আমাদের। সেই পথ চলার মাধ্যমে ঘনিষ্ঠতার এক পর্যায়ে আমাদের বিয়ে। সংসার জীবনে তিনি অত্যন্ত সার্থকতার সঙ্গে তিনি তার দায়িত্ব কর্তব্য পালন করেছেন, যার ফলে আমাদের দুই পরিবারের মাঝেই তিনি বেশ জনপ্রিয়। আত্মীয় স্বজন পরিচিত জনকে দেখাশোনা করা, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা নেওয়া, এই ব্যাপারে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। মনের দিক থেকে তিনি অত্যন্ত উদার মনের মানসিকতার একজন মানুষ, উঁচু মাপের মানুষ। এই ভদ্র মহিলার মধ্যে বাংলা মার একটা প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। একজন অগ্রজ হিসেবে, অভিভাবক তুল্য মানুষ হিসেবে
আমাদের তরুণ প্রজন্মকে কি পরামর্শ দেবেন? আমি তো তরুণ প্রজন্ম বলতে চাই যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তোমরা করতে পারো নাই, কিন্তু তোমাদের সে সুযোগটা এখন আছে। সেই সুযোগটা হয়েই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই মুক্তির সংগ্রামে তো আমরা এখন রত আছি। এই নতুন প্রজন্মে আসো, আমরা সবাই মুক্তির সংগ্রামে তোমরা এখানকার সৈনিক হও, এবং তোমরা যখন নাকি যার যার পথ পরিক্রমায় সফল হবে, সেটাই আমাদের মুক্তির সংগ্রাম। সেই সফল হয়ে যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাকে আমার মুক্তিযুদ্ধের জন্য নেতা একটা প্রয়োজন ছিল, এখন আমাদের নেতার প্রয়োজন। আমাদের নেতা, সেই নেতা হলো শেখ হাসিনা, বঙ্গবন্ধু সুযোগ করে এই শেখ হাসিনাকে নেতা তৈরি করে নেতৃত্বে আমরা 2041 সালে সারা পৃথিবীকে বলবো যে আমরা উন্নত জাতি। সেই উন্নত জাতিতে আমরা এই তরুণ প্রজন্ম, বিশেষ করে নারীরা, তারা নারী বলবে, তারা বলবে আমরা মানুষ হিসেবে আমরাও পারি, তোমরা দেখো আমরা উন্নত জাতি। সবার উপরে আমাদের এই সুন্দর বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। আপনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা। আজকে স্বাধীনতার 46 বছর পরে এসে দেশটিকে কেমন দেখছেন, কিংবা দেশ নিয়ে আপনি কোনো স্বপ্নের কথা বলতে চান কিনা? আমার তো স্বপ্ন এটাই, আমি চাই যে আমার সমস্ত মায়েরা মেয়েদেরকে নিয়ে আমরা এই স্বপ্নের যাত্রায় সঙ্গী হয়ে 41 সালে বলি যে আমরাও পারি, এই দেখো, এটাই আমার আকাঙ্ক্ষা। এমনি কেমন দেখছেন দেশটিকে, কেমন দেখছেন, কেমন চলছে? আমি দেখছি দেশ ভালো চলছে আল্লাহর রহমতে। এখন সবচেয়ে খারাপ জিনিসটা হলো কি যে আমরা নৈতিকতা হারিয়ে ফেলেছি। আমি বুঝেই পাই না, আমি খুব হতাশ হয়ে যাই, অনেক সময় আমি খুব চিন্তিত হই এই নৈতিকতাটা আমরা কীভাবে মানুষকে জাগ্রত করব। আমাদের একটা তথ্য প্রকল্প আছে, এই যে এটা সমস্ত উপজেলা এবার এক নাকি পাশ হলো। আগে আমরা প্রাথমিক পর্যায়ে করছিলাম, ওটা সফল হলো, তাই আমরা ভাবলাম সারা দেশে সহায় দিই। উঠানে বসে, একটা বাড়ির উঠানে বসে মা বাবা ভাই বোন পাড়ার প্রতি সবাইকে নিয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করি যে নৈতিকতা ফিরিয়ে আনার জন্য আমরা করে যাচ্ছি। সবাই সব কর্নার করছেন, কিন্তু আমি ভেবে পাই না কীভাবে এই নৈতিকতাকে আমরা জাগ্রত করব। আমরা নৈতিকতাহীন হয়ে যাচ্ছি। নৈতিকতা থাকলে কি আমাদের ছোট্ট একটা বাচ্চা, 5 মাসের একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা কি এই যে নৃশংসতা অত্যাচারিত হইতে হয়? কোথায় আমাদের অবক্ষয় হয়ে গেছে? আমাদের এত কাজ করছি, এত শিক্ষা, এত কিছু, আমাদের শিক্ষকদেরকে আরও অনেকভাবে ট্রেনিং দেওয়া উচিত, যাতে নাকি তারা ক্লাসে তাদের বাচ্চাদের মধ্যে নিজের সন্তানের মতো করে যাদেরকে মোটিভেট করতে পারে যে তোমরা নৈতিক পুরুষ, নৈতিক সন্তান, মানুষ হিসেবে অর্জন করো। আমরা চেষ্টা করছি, আমরা প্রত্যাশা রাখতেছি আমরা নৈতিকতা সম্পন্ন দেশ, জাতি গড়ে উঠবো, সেটাই আমাদের প্রত্যাশা। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অনেক কষ্ট করেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলা মানুষ সবাই জঙ্গিমুক্ত, সুস্থ সুন্দর জীবনযাপন করতেই আমাদের প্রত্যাশা। সেটাই আমাদের প্রত্যাশা। তবে আমরা বিদায় নেব আপনার পছন্দের একটি গান শুনতে শুনতে। আমরা কোন গানটি শুনবো?